অ্যাকচুয়ালি মেডিকেল ট্যুরিজমটা কি? মেডিকেল ট্যুরিজম মানে হচ্ছে কি বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে মানুষ যখন ট্রিটমেন্ট নিতে যায় এটাকে মেডিকেল ট্যুরিজম বলে। এই যে মেডিকেল ট্যুরিজম কোম্পানি, এটা কি বেসিক্যালি মিডলম্যান, না বিদেশ থেকে ভারতে এত পেশেন্ট আসার কারণ? ট্রিটমেন্ট টেকনোলজি এখন ইন্ডিয়াতে কিরকম? ये भारत को दुनिया का सबसे आकर्षक मेडिकल टूरिज्म डेस्टिनेशन बनाने के लिए बहुत बड़ा अवसर हमारे सामने है। এবং গভর্নমেন্ট ইন্ডিয়া আমাদের সাপোর্ট করে। To promote India as a hub for medical tourism services, আমাদের আজকে গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভ থাকে যে আমাদেরকে এই কারণ গভর্নমেন্ট চাই যে এই যে হিল ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়া ট্রিটমেন্টকে প্রমোট করো, সো দ্যাট আমরা শুধুমাত্র না, আমরা কিন্তু ফরেন কারেন্সি ইন্ডিয়াতে নিয়ে আসছি, ফরেন রিজার্ভটা ইন্ডিয়ার বাড়াচ্ছি। যখন কেউ বিদেশ থেকে ইন্ডিয়াতে আসছে ট্রিটমেন্ট করার জন্য, তখন ব্যাক অফ দ্য মাইন্ড অনেকগুলো জিনিস কাজ করে, যেমন সে কোথায় থাকবে, অ্যাকোমোডেশন কী হবে, তার ভিসা কিভাবে হবে, সে কোন ডাক্তারকে দেখাবে, কোন হসপিটাল দেখাবে, এইগুলো তোরা কিভাবে করিস ম্যানেজ, মানে কিভাবে পেশেন্টকে হেল্প করিস? অ্যাকচুয়ালি এই কারণগুলোর জন্যই আমরা এক্সিস্ট করি, মানে মেডিকেল ট্যুরিজম কোম্পানিগুলো যারা আছে তাদের রোলটা হচ্ছে এইটাই। ইন্ডিয়াতে কোন দেশ থেকে বেশি মেডিকেল ট্যুরিজমের জন্য আসে পেশেন্ট? অ্যাভারেজ ইন্ডিয়াতে প্রতি বছর, মানে আমি যদি লাস্ট 5 বছরে দেখি, প্রায় 6.5 লক্ষ পেশেন্ট প্লাস মাইনাস আর কি প্রতি বছর ইন্ডিয়াতে আসে। তার মধ্যে 4 lakhs শুধু বাংলাদেশ থেকে আসে। তুই বাংলাদেশ থেকে পেশেন্ট এত বেশি কেন ইন্ডিয়াতে আসে ট্রিটমেন্টের জন্য? এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আমি আমার এই 8 বছরের অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে, আজকের এই এপিসোড শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আছে। আমাদের চ্যানেলটি যারা দেখেন তাদের মধ্যে প্রায় 78% এখনও সাবস্ক্রাইব করেননি। যদি আমাদের পডকাস্ট থেকে আপনারা সামান্য উপকার পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি তত বেশি বড় হবে, আর যত বড় হবে আমরা তত বেশি নতুন নতুন ডক্টর এবং গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয় আপনাদের সামনে নিয়ে আসতে পারব। প্রতিদিন ইন্ডিয়াতে প্রচুর মানুষ আসেন ট্রিটমেন্টের জন্য, কিন্তু কেন? এই কেনর উত্তর আমরা জানবো ইন্ডিয়া ট্রিটমেন্টের কর্ণধার সুমিত বেজের কাছ থেকে। নমস্কার। কেমন আছিস? নমস্কারটা আমি অ্যাকচুয়ালি করলাম দর্শক বন্ধুদের জন্য। প্রথমেই আমি একটু বলে দিই, কারণ যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন আমার স্কুলের বন্ধু, মানে আমরা ক্লাস 5 থেকে একসঙ্গে পড়াশোনা করেছি। আমরা চেষ্টা করলেও আমি দুজনকে তুই ছাড়া বলতে পারবো, সুতরাং এটা বেয়ার করতে হবে আপনাদেরকে। হ্যাঁ বল, কেটা বলছে? যেটা মেডিকেল ট্যুরিজম যে পার্টটা আছে, যে বেসিক্যালি আমরা কি বুঝি যে মেডিকেল ট্যুরিজম মানে বিদেশ থেকে চিকিৎসা করতে আসছে লোক ইন্ডিয়াতে, বাট অনেক সময় কি হয় আমরা পশ্চিমবঙ্গতে থেকেও হয়তো বাইরে চিকিৎসা করতে যাচ্ছি অন্য রাজ্যে। তো অ্যাকচুয়ালি মেডিকেল ট্যুরিজমটা কি, আর এটাও কি মেডিকেল ট্যুরিজমের পার্ট? তুই একদমই ঠিক বলে শুরু করেছিস। মেডিকেল ট্যুরিজম মানে হচ্ছে কি বেসিক্যালি যেটা বোঝায় সেটা হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে মানুষ যখন ট্রিটমেন্ট নিতে যায় এটাকে মেডিকেল ট্যুরিজম বলে। আরেকটা যেটা তুই বললি, মানে আমাদের যেমন ধর নর্থ ইস্ট থেকে প্রচুর লোক কলকাতায় আসে, বা পৃথিবী মানে আমাদের কলকাতা থেকে অনেক চেন্নাইতে যায় দেখাতে, এটাও এক ধরনের মেডিকেল ট্যুরিজম, বাট এটাকে ডোমেস্টিক মেডিকেল ট্যুরিজম বলে। এটাই মেডিকেল ট্যুরিজমে তোদের অ্যাকচুয়ালি কাজটা কি থাকে? এটা বোঝাতে গেলে তোকে একটা সিম্পল এক্সাম্পল দিতে হবে। ধর ফর এক্সাম্পল তুই তোর ফ্যামিলি নিয়ে ভাবলি যে আমি ইউরোপ ট্রিপে যাব। তোর কাছে দুটো অপশন আছে, তুই নিজেই ফ্লাইট টিকিট বুক করলি, নিজেই হোটেল বুক করলি, ইচ অ্যান্ড এভরিথিং তুই প্ল্যান করলি, করে তুই ইউরোপ ট্রিপ ছেড়ে চলে আসতে পারিস, দ্যার ইজ নো প্রবলেম, যেতেই পারিস। বাট আরেকটা অপশন হচ্ছে তুই কোনো একজন ট্রাভেল এজেন্টের কাছে গেলি যে প্রচন্ড বিশ্বস্ত, তার কাছে গিয়ে বললি যে আমরা এই জায়গায় যেতে চাই, এই আমাদের আইটেনারি হতে পারে। তারা তোকে গাইড করবে এবং তারা সবকিছু তোকে একদম প্যাকেজ রেডি করে তোর সামনে প্ল্যাটার হিসেবে দেবে। 2-3টে প্ল্যাটার দেবে যে তোর যেটা পছন্দ, অ্যাকর্ডিং টু বাজেট, অ্যাকর্ডিং টু এভরিথিং আইটেনারি, তুই একটা চুজ করলি। সো এই দুটোই প্যালেটেবল, মানে যে কোনো খুশিই করতে পারিস কোনোটা। এবার তুই কোনটা চুজ করবি? আমার মনে হয় বিশেষ করে যখন মানুষ লেজার ট্রিপে যায় সে প্রথমটা অপশন নিতেই পারে, বাট একটা মানুষ যখন পেশেন্ট নিয়ে ট্রাভেল করছে তখন তার কাছে এই পারমুটেশন কম্বিনেশন বা ইফস অ্যান্ড ভার্সের অপশনস থাকেই না, সে তখন প্ল্যান ট্রিটমেন্ট করতে ভালো, অনেক হ্যাসেল ফ্রি হয়। কারেক্ট। তো আমাদের রোলটা তার এন্টায়ার জার্নিটাকে হ্যাসেল ফ্রি করা, সেই জন্যই আমরা এক্সিস্ট করি। ওকে, বিদেশ থেকে ভারতে এত পেশেন্ট আসার কারণ?
বিদেশ থেকে ভারতে পেশেন্ট আসার কারণ হচ্ছে গিয়ে ভারত আজকের ডেটে দাঁড়িয়ে একটা অনেস্টলি মানে ট্রিটমেন্টের জগতে সিরিয়াসলি কমান্ড করে ওয়ার্ল্ড। আজকে যদি তুই একটা সিম্পল স্ট্যাটিস্টিক্স দিই, ইউএসএ আমরা বলি যে ট্রিটমেন্টের জন্য সব থেকে বেস্ট জায়গা, তার 90% ডক্টরস হচ্ছে ইন্ডিয়ান ডক্টরস। আজকে ইন্ডিয়া প্রতি বছর 1 লক্ষ ডাক্তার প্রডিউস করে, হুইচ ইজ হিউজ ইন নাম্বার। আমাদের এখানে অনেকগুলো স্ট্রেংথ আছে, অনেকগুলো স্ট্রেংথের মধ্যে 1 নম্বর হচ্ছে কি আমাদের এখানে নাম্বার অফ হসপিটালস। আমাদের এখানে আজকের ডেটে অন্তত পক্ষে 45+ জেসি অ্যাক্রেডিটেড হসপিটাল আছে, আমাদের 1000+ ফুল এনএবিএইচ হসপিটাল রয়েছে, এবং আমাদের যে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার হেলথ কেয়ার প্রোভাইড করার জন্য সেটা অসাধারণ অসাধারণ ডাক্তারবাবুরা রয়েছে। এমন কোনো ট্রিটমেন্ট নেই যেটা আজকের ডেটে ইন্ডিয়াতে হয় না। যদি কম্পেয়ার করি এবার অনেকগুলো কারণ আছে আসার জন্য, এটা তো গেল একটা ভালো দিক। এবার কিছু কিছু ট্রিটমেন্ট আছে অনেক দেশে হয় না, লাইক আইভিএফ ট্রিটমেন্ট বা অর্গান ট্রান্সপ্লান্টের জাতীয় কিছু ট্রিটমেন্ট, সেটা অনেক দেশে অ্যাভেলেবল নেই, আচ্ছা, তারা সে কারণে ট্রাভেল করে। অনেক ক্ষেত্রে আছে যাদের কাছে হচ্ছে কি কস্ট একটা ফ্যাক্টর, কারণ হচ্ছে যদি আমি ইউএস এর সঙ্গে আমাদের দেশের ট্রিটমেন্টের কস্ট বা ইভেন দেন সিঙ্গাপুরের সঙ্গে যদি দেখি, তাহলে প্রচুর ডিফারেন্স করে। মানে আমি যদি আমার লাস্ট মান্থে একটি পেশেন্টের তো এক্সাম্পল দিই, মোহাম্মদ সুলেমান চিটাগাংয়ের এক ভদ্রলোক, ওনার অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট হয়েছে। সেই ভদ্রলোকের উনি বরাবরই মালয়েশিয়া ট্রিটমেন্ট নিতেন, ওনাকে ওই ট্রান্সপ্লান্ট কস্ট দেওয়া হয়েছিল 1,20,00,000 টাকা। গত মাসে উনি ট্রিটমেন্ট কমপ্লিট করে ফেরত গেলেন ব্যাঙ্গালোরের একটা হসপিটাল থেকে, 30 লক্ষ টাকা ট্রিটমেন্ট কমপ্লিট করলেন। হাফেরও কম ডিফারেন্স অনেক অনেক। সো যে কারণের জন্য পেশেন্ট এখানে আসতে পছন্দ করে। তো এই বিজনেসে আসার কারণ কি, মানে এই ইন্ডাস্ট্রিতে মেডিকেল ট্যুরিজম মানে কিভাবে এলি? এটার পেছনে একটা গল্প আছে, কারণ আমাদের অনেকটা টাইম আমরা কোনো যোগাযোগ ছিল না আমাদের স্কুল পাস করার পরে, তো তার মাঝখানের জার্নিটা আমারও জানা নেই। না তুই এটুকু তো জানতে চাই আমি ওষুধ কোম্পানিতে চাকরি করতাম না, তাও আমি জানতাম না। তো আমি ওষুধ কোম্পানিতে প্রায় 15 বছর চাকরি করেছি, খুব আর্লি প্রমোশন পাই। 15 বছরের মধ্যে মোটামুটি একটা শেষের দিকে বেশ দুটো বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির রিজিওনাল ম্যানেজার, জোনাল ম্যানেজার হিসেবে কাজ করার পর এর সুবাদে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে লোকজন, মানে আমার যে একটা সার্কেল থাকে, তারা আমাকে একটা ব্যাপারে পারসিভ করতো যে ট্রিটমেন্ট রিলেটেড কিছু একটা হলেই শ্রমিককে জিজ্ঞেস করতে হবে যে কোথায় গেলে ভালো হবে বা কোন ডাক্তার দেখালে ভালো হবে। তো এটা আমার সঙ্গে বরাবরই একটা চলছিল। এবার মাঝখানে যেটা হলো যে আমার মামার ছেলের ক্যান্সার হয়। তো মামা তখন আমায় বলে যে বাবু, মানে আমার ডাকনাম, যে দেখ এই ট্রিটমেন্টের গোটা ব্যাপারটা আমরা তো কিছু বুঝি না, তোকে একটু বুঝতে হবে কিভাবে কি করবে না করবো। তো তখন আমি যখন দায়িত্ব নিই, তখন ওকে নিয়ে প্রথমে আমাদের কলকাতার ক্যান্সার হসপিটাল একটা আছে, নাম নিচ্ছে না, সেখানে গেলাম। তারপর চেন্নাই যেতে হয়েছিল। তো তখন যেটা বুঝলাম যে এত পেশেন্ট এখানে যখন দেখতাম, তখন শুধু দেখতাম যে বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট আছে। তো যখন ওষুধ কোম্পানিতে কাজ করতাম তখন ভালো লাগতো, বেশ একসঙ্গে অনেকগুলো ওষুধ তারা নিয়ে চলে যেত, আমাদের সেল পত্রটা হয়ে যেত। বাট তার ভেতরে কোনোদিন ঢুকিনি যে কেন এত আসে। তারপর যখন ওখানে আমি সাউথে গেলাম, তখন দেখলাম শুধু বাংলাদেশ না, এরকম বিভিন্ন দেশ থেকে, আফ্রিকা থেকে আসে, সব জায়গা থেকে, ওমান, এগুলো থেকে তো প্রচুর লোক আসে, নেপাল। এবার তখন ডিপ ডাউন করলাম যে আসার কারণটা কি। তখন যখন রিসার্চ করলাম তখন দেখলাম যে এটা তো একটা বিরাট বড় মার্কেট, এবং অ্যাজ সাচ সেরকম কোনো মানে কনস্ট্রাকটিভ প্লেয়ার সেরকম ভাবে নেই। মানে অ্যাটলিস্ট কলকাতাতে তো ছিলই না আজ থেকে 8 বছর আগে, দিল্লি বেসড কিছু, ব্যাঙ্গালোর বেসড কিছু কোম্পানি এক্সিস্ট করতো। তো তখন আমি ভাবলাম যে এইটাকেই যদি প্রফেশন হিসেবে নিই তো কেমন হয়। তখন একটু ডিপ ডাউন করে তারপরে একটা ডোমেন নেম করলাম, ইন্ডিয়া ট্রিটমেন্ট। সেখান থেকেই জার্নিটা অ্যাকচুয়ালি শুরু হলো। ওকে, আর তোর ফার্স্ট যে ফরেন পেশেন্ট ছিল সেই অভিজ্ঞতাটা কিরকম ছিল? আমার ফার্স্ট ফরেন পেশেন্ট যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে সেই ভদ্রলোক আমার এখনো মনে আছে, আমরা স্টিল খুব ভালো কাছের বন্ধুই বলতে পারছি। কোন দেশে ছিল? বাংলাদেশে। আমার প্রিডমিনেন্টলি 90% পেশেন্ট ইজ ফ্রম বাংলাদেশ, বিকজ আমি বাঙালি এবং বাংলাদেশ এতবার ট্রাভেল করেছি। প্লাস আমার মনে হয় বাংলাদেশও খুব কমফোর্টেবল ফিল করে কলকাতাতে এসে ট্রিটমেন্ট করাতে, বিকজ অফ ল্যাঙ্গুয়েজের একটা বিরাট বড় সুবিধা আছে। তো কামরুল দা বলে একজন আছেন, কামরুল হাসান, ওনার মাকে, ওনার সিলেট বাড়ি, তো ওনার মাকে ওখানে বলে দেওয়া হয়েছিল আপনার কোলন ক্যান্সার ডেভেলপ করেছে। তো উনি তখন তো কোনোভাবে এই ছিলেন, উনি সামহাও কোনোভাবে আমার সঙ্গে কানেক্ট হন সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে, আমি সোর্স মনে করতে পারছি না। তো তারপরে আমি ওনাকে বলি যে ঠিক আছে রিপোর্টপত্র পাঠান। তারপরে ট্রাভেল করে, এবং আমার মনে আছে চেন্নাইয়ের একটা হসপিটাল ওনাকে পাঠায়। উনি একটা ওপিডি বেসিসে, ওনার একটা ছোট একটা লেগেছিল, প্রসিডিওর লেগেছিল, দ্যাট কস্টেড 60,000 রুপিস, দ্যাটস ইট। না ওনার কোনো ক্যান্সার ছিল না কিছু ছিল, উনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাট ওই ভদ্রলোক যে আমার সঙ্গে তার যে রিলেশন ডেভেলপ করে যায়, এবং উনি যে খুশি, কারণ একটা ক্যান্সার বলে দেওয়া মনে হচ্ছে একটা বিরাট স্টিগমা, ট্রমা, ফ্যামিলিতে ট্রমা। সেখানে দাঁড়িয়ে যে ওনাকে এই যে একদম মানে প্রথমত যে ক্যান্সার ফ্রি, উনি, ওনার মধ্যে কোনো ক্যান্সার নেই সেইটা বলা, এবং সুস্থ করে বাড়ি পাঠানো, এই যে একটা বিরাট বড় ব্যাপারটা ওনার সঙ্গে হয়ে গেল, সেই যে ট্রাস্ট ডেভেলপ করে গেল ওনার,
তারপর থেকে তো উনি বোধহয় আমাকে গোটা 20-25 পেশেন্ট রেফার করেছেন। অ্যাজ অফ নাও আমরা খুব সাকসেসফুলি সবটাই হ্যান্ডেল করেছি। আচ্ছা, মানে যেটা আমরা দেখি গুগলে না, যখন লোক বিদেশ থেকে আসে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করার জন্য, তাদের অনেক রকমের কোয়ারি থাকে। যেমন আমি একটা বলছি, যদি আমি ভারতে চিকিৎসা করতে যাই, সেক্ষেত্রে কি কি ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট থাকে? ডকুমেন্টস অ্যাকচুয়ালি প্রথম যেটা লাগে সেটা হচ্ছে কি, একটা পেশেন্ট যখনই এক দেশ থেকে অন্য দেশে যাবে তার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে উইথ 6 মান্থস। সো বেসিক রিকোয়ারমেন্ট। এবার উনি তো অবভিয়াসলি কেউ যখন ট্রিটমেন্ট করতে আসেন তার আগে একটা হিস্ট্রি থাকে, বিকজ সে লোকালি অনেক ডাক্তারবাবুকে উনি দেখিয়ে মেডিকেল হিস্ট্রি। তো সেই ডকুমেন্টসগুলো নিয়ে এবার উনি ইউজুয়ালি আমাদেরকে পাঠান, বা এবার উনি যদি নিজেও করতে চান তো কয়েকটি হসপিটাল উনি পাঠাবেন। এবার তারপরে প্রত্যেকটা হসপিটালই তাকে অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট প্ল্যান একটা করে দেয়, যে আপনার এই হলে এই প্ল্যান, মানে একদিন থাকতে হবে, এত খরচ হবে, এন্টার প্ল্যান দেওয়া হয়। তারপর উনি সেই অনুযায়ী পছন্দ করবেন যে আমি কোন হসপিটালটাই যাব। তারপর উনি মেডিকেল ভিসার জন্য ইনভিটেশন লেটার একটা হসপিটাল থেকে পাঠাতে হয়, সেটা মানে একটা ভিসা লেটার, মানে একটা প্রসেস থাকে তার আর কি। এটা তারপর উনি ভিসা অ্যাপ্লাই করবেন। বেশিরভাগ আমরা আজকের ডেটে ইন্ডিয়া প্রায় 171টা কান্ট্রিকে ই ভিসায় দিচ্ছে, ই মেডিকেল ভিসা। সো আইদার ই মেডিকেল ভিসা হোক বা স্টিকার ভিসা হোক, উনি ভিসা লাগিয়ে ট্রাভেল করবেন। সো বিশেষ কিছু নেই, বাট এইটুকু রিকোয়ারমেন্ট। মানে ভিসা পেতে খুব ইজিলি পাওয়া যায় না? ডিপেন্ডস হচ্ছে কোন কান্ট্রি। আজকের ডেটে যেমন পাকিস্তানের জন্য নো, আফগানিস্তানকেও খুব রেস্ট্রিক্টেড ওয়েতে বোধহয় সম্ভবত এই মুভমেন্টে বোধহয় দেওয়া হয় না। দেন বাংলাদেশের একটু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, বাট মেডিকেল ভিসা এখন ইস্যু হচ্ছে একটু কম কোয়ান্টিটিতে, এরকম আর কি। বাট বাকি কান্ট্রি তো দিতেই থাকে। ইন্ডিয়ান গভর্নমেন্ট খুব প্রোঅ্যাক্টিভ ব্যাপারটাতে। মানে কেউ যদি ভারতে আসছে চিকিৎসার জন্য, মোটামুটি কতদিন হাতে সময় নিয়ে আসতে হবে? সেটা ডিপেন্ড করে কি রোগের উপরে উনি আসছেন। ধর কেউ তার একটা ক্যান্সার হয়েছে, তো তার ইউজুয়ালি উইন্ডো পিরিয়ড 90 days মিনিমাম থাকে। কেউ এমনও হয়েছে যে একটা ছোটখাটো সার্জারি, তো 15 days, 1 মাস। সো ডিপেন্ডস অন দ্য ডিজিজ, মানে এরকম ভাবে বলা খুব মুশকিল। যখন কেউ বিদেশ থেকে ইন্ডিয়াতে আসছে ট্রিটমেন্ট করার জন্য, তখন ব্যাক অফ দ্য মাইন্ড অনেকগুলো জিনিস কাজ করে, যেমন সে কোথায় থাকবে, অ্যাকোমোডেশন কি হবে, তার ভিসা কিভাবে হবে, সে কোন ডাক্তারকে দেখাবে, কোন হসপিটাল দেখাবে, এইগুলো তোরা কিভাবে করিস ম্যানেজ, মানে কিভাবে পেশেন্টকে হেল্প করিস? অ্যাকচুয়ালি এই কারণগুলোর জন্যই আমরা এক্সিস্ট করি। মানে মেডিকেল ট্যুরিজম কোম্পানিগুলো যারা আছে তাদের রোলটা হচ্ছে এটাই। কারণ হচ্ছে একটা পেশেন্ট, বা পেশেন্ট তো আর একা আছেন, তার সঙ্গে যিনি থাকেন তিনি অলরেডি গোটা ব্যাপারটা নিয়ে একটা অন্যরকম স্টেট অফ মাইন্ডে আছেন। কারণ সেই সময় দাঁড়িয়ে ওনাকে এখন কোথায় থাকবো, কি করব, অনেকগুলো ফ্যাক্টর থাকে। তো আমরা যেটা করি ইউজুয়ালি, আমি তোকে প্রসেস ফ্লোটা বলে দিচ্ছি। একটা পেশেন্ট যখন আমাদের কাছে একটা ইনকোয়ারি পাঠায় যে এই আমার ডিজিজ হয়েছে, তো আমরা ইউজুয়ালি তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করি যে তার প্রোফাইলটা কি, মানে তার ইকোনমিক স্ট্যাটাস, তার প্রেফার্ড, তার অনেক রকম ফ্যাক্টর থাকে। সেটা বোঝার পর তাকে আমরা 3-4টে হসপিটাল থেকে একটা ট্রিটমেন্ট প্ল্যান দিই, ওকে, ABCD। সো এটা দেওয়ার পর উনি তখন ডিসাইড করেন যে না ঠিক আছে, আমার মনে হচ্ছে এই শহরের এই পার্টিকুলার হসপিটালের এই ডাক্তারের প্রোফাইলটা আমার খুব ভালো লাগছে এবং এই ট্রিটমেন্ট বাজেটটা আমার জন্য প্যালেটেবল, সুতরাং আমি এইটাতে এবার করবো ট্রিটমেন্টের জন্য। উনি ডিসাইড করলেন। তারপর আমরা তাকে সেই হসপিটাল থেকে ইনভিটেশন লেটারটা ইস্যু করি। উনি ভিসা অ্যাপ্লাই করলেন, আমরা সেখানে কিছু সহযোগিতা করি যদি প্রয়োজন পড়ে। উনি ভিসা পেয়ে যান। তারপর ওনাকে বলি যে আইদার উনি যদি বলেন যে না আমরা এয়ার টিকিট কেটে পাঠাচ্ছি, তো আমরা এয়ার টিকিটটা নেওয়ার পর, বা অনেক সময় অনেকে বলেন আমাকে প্যাকেজ ডিজাইন করে দিন, সেক্ষেত্রে আমরা এয়ার টিকিট ইস্যু করে সবকিছু করে দিলাম। এবার উনি যখন এলেন তখন ওনাকে এয়ারপোর্ট থেকে পিক আপ করার পর যে মিউচুয়ালি ডিসকাস যে হোটেল বা যে ধরনের প্রেফারেন্স উনি দিয়েছেন সেই ধরনের গেস্ট হাউস, অনেকে গেস্ট হাউস প্রেফার করেন, অনেকে হসপিটালের সঙ্গে অ্যাডজাসেন্ট যে গেস্ট হাউস হয়, বা অনেকে থাকে স্টার ক্যাটাগরি হোটেল, যে যেরকম চাই আর কি, তাকে সেখানে রেখে তার লজিস্টিক সাপোর্ট দেওয়া। তারপর সে যখন ট্রিটমেন্টের জন্য আসে, অবভিয়াসলি সে বাইরে থেকে আসছে, ধর বাংলাদেশেও যদি উনি আসেন, ব্যাঙ্গালোর যখন থাকবেন কি চেন্নাই যখন থাকবেন, তো ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার থাকে, তো তাকে ট্রান্সলেটার দেওয়া। সো ট্রিটমেন্টের সময় গোটা ব্যাপারটাকে করে তাকে আবার গিয়ে এয়ারপোর্টে ড্রপ করা, এবং সেখানেই দায়িত্ব শেষ না, তারপরে কিন্তু ফলো আপ ট্রিটমেন্ট থাকে, সেটাকেও এনশিওর করা। সো এই গোটা ব্যাপারটাকে আমরা তার ছায়াসঙ্গীর মতো থেকে ব্যাপারটা ম্যানেজ করি। আচ্ছা, একটা রোগীর সাথে কতজন অ্যাটেন্ডেন্ট আসতে পারে? ইউজুয়ালি 2জন অ্যাটেন্ডেন্ট আসেন, এবং যদি ছোট বাচ্চা থাকে সেক্ষেত্রে তারা এন্ট্রি ভিসায় আসেন। যখন চিকিৎসা হয়ে যায়, তো বেসিক্যালি তো বড় বড় চিকিৎসার জন্যই আসে, মানে কোনো হয়তো ক্যান্সার বা হার্ট, IVF এরকম। তো এই যে চিকিৎসা পদ্ধতি শেষ হয়ে যাওয়ার পরে ফলো আপটা কিভাবে হয়? আবার আসতে হয় না টেলি
মেডিসিন বা ডিপেন্ড করে। online consultation? অনেক সময় ফিজিক্যালি আসার একটা ব্যাপার থাকে, অনেক সময় ডাক্তারবাবু বলেন যে আপনি 6 মাস পর আসবেন, বাট গিয়ে ইমিডিয়েটলি হয়তো মাঝখানের মধ্যে উনি কিছু টেস্ট দিয়ে দেন, বলেন এই টেস্টগুলো কমপ্লিট মানে করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। সো হোয়াটসঅ্যাপে দেখে তারপরে ডাক্তারবাবুরা অনেক সময় পেশেন্টের সঙ্গে কানেক্ট করেন। আমরা এই গোটা ব্যাপারটাকে দেখি। সো আইদার জুম বা হোয়াটসঅ্যাপ কল, আজকে ডেটে হোয়াটসঅ্যাপ খুবই ফ্যামিলিয়ার সবার জন্যই। সো টেকনোলজি এত অ্যাডভান্স, তো টেকনোলজির সুবিধা নিয়ে তো এগুলো করতেই হয় এবং করি। ইন্ডিয়াতে কোন দেশ থেকে বেশি মেডিকেল ট্যুরিজমের জন্য আসে পেশেন্ট? অ্যাভারেজ ইন্ডিয়াতে প্রতি বছর, মানে আমি যদি লাস্ট 5 বছরে দেখি, প্রায় 6.5 লক্ষ পেশেন্ট প্লাস মাইনাস আর কি প্রতি বছর ইন্ডিয়াতে আসে। তার মধ্যে 4 লাখ শুধু বাংলাদেশ থেকে আসে, বাকি মিডল ইস্ট বিভিন্ন বিভিন্ন কান্ট্রি থেকে আসে বাকি। এই যে ধর বিদেশ থেকে পেশেন্ট আসে, তারা কিভাবে চুজ করবে যে আমি কলকাতায় চিকিৎসা করব না আমি চেন্নাইতে যাব না দিল্লিতে যাব, এটা কিভাবে বুঝবে? সেটা এগেন ডিপেন্ড করছে ওনার ডিজিজটা কি, এক নাম্বার। এবার একটা ট্রাস্ট ফ্যাক্টর থাকে অনেকের ক্ষেত্রে, যেমন বাঙালিদের একটা সমস্যা হচ্ছে কি, তারা, আমি জানি না কেন, এর কোনো উত্তর নেই, তারা কলকাতাটাই খুব একটা পছন্দ করে না। তারা মানে অ্যাটলিস্ট মানে ডাক্তার দেখানোর সময় কলকাতায় দেখিয়ে নেবে, মানে যখনই সার্জারি রেকমেন্ড করা হবে তারা বলবে না সাউথে চলে যাবে, যদিও এর কোনো বাস্তব কোনো ভিত্তি নেই, বাট তবুও এটা প্রেফার করে, তো তারা সেক্ষেত্রে যায়। এবার এটাও সত্যি যে অনেক যে ভালো ভালো হসপিটালগুলো, আমি বলছি একবার বলছি না কলকাতা নেই, মানে কলকাতাতে এটা আজকেই আমাদের শহরে দুখানা জেসি অ্যাক্রেডিটেড হসপিটাল রয়েছে, বাট নাম্বার অফ হসপিটালস বা সবকিছু যেভাবে দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর, ইভেন আহমেদাবাদ, পুনে, এগুলো যেভাবে এমার্জ করছে, সেই জায়গায় তো অবভিয়াসলি একটা প্রেফারেন্স থাকে। প্লাস একটা বড় কারণ থাকে হচ্ছে কানেক্টিভিটি, কারণ হচ্ছে কোন পেশেন্ট, যেমন শ্রীলঙ্কার পেশেন্ট দে প্রেফার টু গো টু চেন্নাই, বিকজ তাদের একটা ওখানে, যেমন কলকাতা থেকে বাংলাদেশ থেকে কলকাতা আসাটা সহজ, তেমনি ওদের ওখানে থাকে। নেপালে বোধহয় দিল্লি খুব কাছে, নেপালের ক্ষেত্রে তারা দিল্লি প্রেফার করে যেতে, এরকম ডিপেন্ড করছে। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, সব জায়গা থেকে পেশেন্ট যায়। সো কানেক্টিভিটি একটা বড় ফ্যাক্টর, তার উপর ডিপেন্ড করে। যখন কোনো হসপিটালে আসে কোনো বিদেশ থেকে রোগী, তো ওদের যে ট্রিটমেন্ট বা সার্ভিস যেটা পায়, মানে ডোমেস্টিক পেশেন্ট যেরকম পায় বিদেশি পেশেন্টও সেভাবে পায়, মানে কোনো ডিফারেন্স থাকে? একটু তো প্রায়োরিটি ট্রিটমেন্ট ওদেরকে দিতেই হবে, তার কারণ হচ্ছে যে ডোমেস্টিক পেশেন্টের ক্ষেত্রে কোনো টাইম ফ্রেম নেই, মানে প্রত্যেকেই পেশেন্ট, তাদের প্রত্যেকের জন্য খুব তাড়াতাড়ি হিল করাটা একটা বেসিক অবজেক্টিভ আমাদের। কিন্তু বিষয়টা হচ্ছে কি, ওদের যেহেতু যারা বিদেশ থেকে আসছে, এক তো বাই প্রিন্সিপাল আমরা অতিথিভাবে বিশ্বাস করি, এবং তারা আমাদের দেশের অতিথি ফার্স্ট হচ্ছে। এবার ওদের প্রত্যেক দিন থাকা খাওয়া সবকিছু একটা এক্সট্রা কস্ট মানে বেয়ার করছে, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরকে যদি প্রায়োরিটি না দেওয়া হয়, তাদের তো সমস্যা বাড়বে। সেই জন্য একটু প্রায়োরিটি তো ডেফিনেটলি ওনারা পান। কস্টের কিছু ডিফারেন্স থাকে? এবার এটা এইভাবেও তুই চিন্তা করতে পারিস, কারণ হচ্ছে ডোমেস্টিক পেশেন্টের সঙ্গে কিন্তু ইন্টারন্যাশনাল পেশেন্টের কস্টের ভ্যারি করে। তারা ইউজুয়ালি 10% কি কোথাও কোথাও তার একটু বেশি তাদেরকে প্রিমিয়াম চার্জেস নেওয়া হয়, এবং সেটা জাস্টিফাইড, সেটা এবং সব হসপিটালের ক্ষেত্রেই সমান মোটামুটি। আচ্ছা, এখানে কি হসপিটালের সার্টিফিকেশন কোনো আলাদা গুরুত্ব থাকে? হসপিটাল সার্টিফিকেশন, এনএবিএইচ যে সার্টিফিকেশন গুলো, হ্যাঁ, এনএবিএইচ আর জেসিআই দুটো অ্যাক্রেডিটেশন হয়। এনএবিএইচ আজকের ডেটে প্রায় 1000টা হসপিটাল রয়েছে আমাদের দেশে যারা এনএবিএইচ অ্যাক্রেডিটেড, মানে ফুল ফ্লেজেড এনএবিএইচ, এবং জেসিআই এর ক্ষেত্রে 45। এবার বিষয়টা কি, জেসিআই হচ্ছে জয়েন্ট কাউন্সিল অফ ইন্টারন্যাশনাল, তার মানে এটা হচ্ছে আমেরিকাতে যে হসপিটালের স্ট্যান্ডার্ড, সেম স্ট্যান্ডার্ড এখানে থাকবে। সুতরাং আমি যদি চুজ করি যে আমি একটা জেসিআই অ্যাক্রেডিটেড হসপিটালে যাচ্ছি, তাহলে আমার কাছে ব্যাক অফ দ্য মাইন্ডে আমি বুঝেই যাচ্ছি যে তার কাছে এই স্ট্যান্ডার্ডাইজেশনগুলো থাকবে। সুতরাং আমি জেনে শুনেই, যেমন আমরা বলি কি, যেমন 5 স্টার হোটেলে যাচ্ছে, তো আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে থেকেই থাকছে যে আমি ওখানে গিয়ে এই সার্ভিসেসগুলো পাবো, বা বেসিক যে ওটাই থাকবে। তো সিমিলারলি সেই সেট আপ তো থাকে। সিমিলারলি এই জন্যই এই সার্টিফিকেশনগুলো খুব ইম্পর্টেন্ট, এবং যারা বাইরে থেকে আসেন তারা কিন্তু এগুলো খুব খেয়াল করেন যে বেসিক সার্টিফিকেশনটা কি আছে। মেডিকেল ট্যুরিজমে তো সাবজেক্ট নলেজটা কতটা ইম্পর্টেন্ট? সাবজেক্ট নলেজ ডেফিনেটলি তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বিষয়টা যে আমি ডাক্তার নই, ডেফিনেটলি আমি ট্রিট করবো না, কিন্তু কি হয়েছে একটা পেশেন্ট যখন আমাদেরকে মেডিকেল রিপোর্ট পাঠায়, সেটাকে প্রপারলি অ্যানালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আমি একটু ব্যাকে যাই, এই যে আমার এক্সপিরিয়েন্স, যদি আমার প্রথমে বলি যে 15 বছর তুই ওষুধ কোম্পানিতে কাজ করেছিস, তখন আমি যখন মানে ফর্চুনেটলি যে কোম্পানিগুলোতে কাজ করেছি, তারা প্রত্যেকগুলোই খুব ভালো ভালো কোম্পানি। প্রায় আমাদের 1 মাস ধরে ট্রেনিং দেওয়া হতো, মানে ফিজিওলজি, তারপরে তোর বেসিক অ্যানাটমি, ফার্মাকোলজি, ডাইনামিক্স, এগুলো মানে গুলে খাওয়াতো। তখন খুব বিরক্ত লাগতো যে আমরা ভাবতাম যে এত কেন পড়াচ্ছে, আমি কি ডাক্তারকে গিয়ে কি শেখাবো? তা তো নয়, সেটা আমার কাজ নয়। আজকে ডেট ওটা আমার সাপে বড় হয়েছে, বিকজ যখন আমরা রিপোর্টগুলোকে দেখি তখন কিন্তু বুঝতে পারি যে এই পেশেন্টটার
ঠিক ঠিক কি লাগতে পারে। তারপর তো অবভিয়াসলি আমাদের পার্টনার হসপিটাল তাদেরকে যখন ফরওয়ার্ড করি, তারা আবার ওটার উপরে একটা কাজকর্ম করেন, ডাক্তাররা তার অবজারভেশন দেন, তারপর দিয়ে পাঠান। বাট বেসিক বা প্রথমেই যেহেতু কন্ট্যাক্টটা আমার সঙ্গে পেশেন্টের হয়, সেক্ষেত্রে এই নলেজটা কিন্তু খুব হেল্প করে। একটা হচ্ছে পেশেন্টকেও কনফিডেন্স দিতে, যে আপনি ইন্ডিয়াতে আসুন, ইন্ডিয়াতে এই ট্রিটমেন্টগুলো আমরা কনফিডেন্স সঙ্গে করতে পারবো, এবং সেইটা একটা নলেজ না হলে তো সম্ভব নয়। প্লাস এর ট্রাস্ট ফ্যাক্টরটা তো খুব ইম্পর্টেন্ট আছে। একটা পেশেন্ট যদি যে কোনো কিছুতেই তোর যদি আমার সঙ্গে তোর সঙ্গে কথা বলে সে যদি ওয়েভলেন্থ ম্যাচ না করে, আমি যদি বুঝি যে না এই লোকটার সঙ্গে কথা বলে আমার ঠিক সেই ভাইবসটা আসছে না, সো অবভিয়াসলি সেই ট্রাস্ট অনেক পরে ডেভেলপ হয়। কারণ এটা কারণ সে একটা চিকিৎসা করতে আসছে, মানে তার একটা জীবন মরণের একটা পার্ট জড়িয়ে আছে, তো ট্রাস্টটা তো খুবই অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। ইন্ডিয়াতে কি ধরনের পেশেন্ট বেশি আসে মেডিকেল ট্যুরিজমের জন্য? যদি আমি সিকোয়েন্সে দেখি, যে ফার্স্ট মানে প্রেফার ট্রিটমেন্টের জন্য আসে ইউজুয়ালি যে কার্ডিওলজির জন্য, মানে বাইপাস সার্জারি, এই ধরনের যে কার্ডিয়াক ইস্যুস গুলো আছে সেটা আসে। তারপরে নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, মানে অর্থোপেডিক ইস্যুস এর জন্য পেশেন্ট আসে। দেন অনকোলজির জন্য এখন প্রচুর পেশেন্ট আসছে, বিকজ অনকোলজি সব জায়গাতে তো সেভাবে অ্যাভেলেবেল নেই, এবং এটা একটা, এবং আমাদের এখানে খুব কম পয়সায় অনকোলজি ট্রিটমেন্ট গুলো হয়, মানে কম্পেয়ার টু আদার্স কান্ট্রি, তো সেই জন্য ট্রিটমেন্ট আসে। অনেক দেশে আইভিএফ এর অনেক রকম রেস্ট্রিকশনস আছে, সে কারণে আইভিএফ পেশেন্ট এখানে প্রচুর আসে। ডেন্টিস্ট্রি ট্যুরিজম বলে একটা আছে, ডেন্টাল ট্যুরিজম, সেটাও আমাদের দেশে আস্তে আস্তে খুব পপুলার, বিকজ অস্ট্রেলিয়া, ইউকে বা ইভেন ইউএস থেকেও পেশেন্ট আসে, কারণ ওদের ওখানে খুব এক্সপেন্সিভ, এগুলো ইন্স্যুরেন্স কভার করে না, সেই কারণে এখানে পেশেন্ট আসে। তো এই কারণের জন্য ইউজুয়ালি কস্ট, মানে কোনো ক্ষেত্রে কস্ট পার্টটাও জড়িয়ে থাকছে ইন্ডিয়াতে আসার জন্য। কস্ট ইন্ডিয়াতে ইউজুয়ালি যদি আমি একদম ডেভেলপ কান্ট্রির সঙ্গে দেখি, সো অ্যাটলিস্ট 60 to 70% লেস কস্টের ট্রিটমেন্ট হচ্ছে। সেম ট্রিটমেন্ট আমি যদি 60-70% লেস কস্টে পাই, সো ওয়াই নট ইন্ডিয়া? তো এই যে ফরেন পেশেন্ট, তাদের আমাদের ইন্ডিয়ার ডাক্তারদের দক্ষতা নিয়ে কিরকম ওদের ধারণা? ওই যে প্রথমেই বলেছিলাম যে ইউএসএ তে অ্যাটলিস্ট 80 to 90% আর দ্য ইন্ডিয়ান ডক্টর। সুতরাং এটা আজকে ডেটে সর্বজন বিদিতেও যে ইন্ডিয়ান ডক্টরস আর দ্য ডক্টরস হুম উই ক্যান রিলাই আপন, এ নিয়ে কোনো সন্দেহ জায়গা নেই। ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ল্ড ক্লাস। সুতরাং আজকে ডেটে উল্টোটা হয়েছে, মানে আমাদের যদি বলিস যে সুবিধা গভর্নমেন্টের কি হয়েছে, আগে যে ব্রেন ড্রেনটা হতো, মানে ইন্ডিয়ান ডক্টরসরা বাইরে চলে যেত, তখন উল্টোটা হচ্ছে, বাইরে থেকেও ইন্ডিয়ান ডক্টরসরা আবার ফেরত আসছেন, কারণ ওরা জানে যে আমি ইন্ডিয়াতে বসেই ইন্টারন্যাশনাল পেশেন্টকে ট্রিট করতে পারবো, অনেক ভ্যারাইটি অফ কেসেস পাবো। সুতরাং এটাও তো ডাক্তারদের জন্য একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা ওরা ঘরে বসে অ্যাকসেপ্ট করতে পারছেন, সো ওয়াই টু গো অ্যাব্রড। আর এখানে তোর ট্রিটমেন্ট টেকনোলজি এখন ইন্ডিয়াতে কিরকম? এমন কোনো ট্রিটমেন্ট নেই ইন্ডিয়াতে হয় না, সুতরাং যা ওয়ার্ল্ডে সব জায়গাতে অ্যাভেলেবেল আছে সেটা ইন্ডিয়াতে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে সেই পার্টিকুলার স্পেসে ঠিক জায়গায় পৌঁছতে হবে, এই নলেজটা খুব ইম্পর্টেন্ট। তার জন্য তো তোরাই আছিস, বাট সেটা তো আমরা তো আর কত পার্সেন্টকে ক্যাটার করি, নট ইভেন 1% অফ পপুলেশন, তাই না? সুতরাং এটা এবার আমার মতো তো অনেক কোম্পানিও আছে, তারাও আছে। এবার আমাদের তো ইকোসিস্টেমটা যদি এভাবে ডেভেলপ করে, এবং গভর্নমেন্ট ইন্ডিয়া আমাদের খুব সাপোর্ট করে, আমাদের আজকে গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভ থাকে যে আমাদেরকে, এই কারণ গভর্নমেন্ট চাই যে এই যে হিল ইন্ডিয়ার মাধ্যমে ইন্ডিয়া ট্রিটমেন্টকে প্রমোট করো, সো দ্যাট আমরা শুধুমাত্র না, আমরা কিন্তু ফরেন কারেন্সি ইন্ডিয়াতে নিয়ে আসছি, ফরেন রিজার্ভটা ইন্ডিয়ার বাড়াচ্ছি, তো গভর্নমেন্টের প্রচুর ইনিশিয়েটিভ আছে আমাদের জন্য। ধর এখন তো অনেক টেকনোলজি ডেভেলপ হয়েছে, যেমন এআই, টেলিমেডিসিন, অনলাইন কনসালটেশন, এই যে পার্টটা মেডিকেল ট্যুরিজমে কতটা হেল্প করছে? প্রচুর হেল্প করে। অনেক সময় আমরা এরকম প্রচুর কেসেস থাকে যেখানে আমরা পেশেন্ট আসার আগেই ডাক্তারবাবুর সঙ্গে পেশেন্ট ফ্যামিলি মেম্বারদের কিন্তু একটা ফুল ফ্লেজেড টেলিকনসালটেশন করিয়ে দিয়ে থাকি। তাতে কি হয়, একটা হচ্ছে ওনার রোগ সম্বন্ধে ডাক্তারবাবুর একটা ধারণা রয়ে গেল, এবং যে পেশেন্টটি আসছে বা তার পরিবারেরও কিন্তু একটা ট্রাস্ট ফ্যাক্টর ডেভেলপ করেই গেল, যে আমি এই ডাক্তারবাবুর সঙ্গে দেখাতে যাচ্ছি এবং উনি আমাদের এই জিনিসগুলো অ্যাডভাইস করছেন অলরেডি, বা এই প্ল্যান করছে। তো এখানে তো ট্রিটমেন্টটা একদমই প্ল্যান ট্রিটমেন্ট হয়, কোনো কিছুই নয় যে এলাম তারপরে যেরকম হলো, কারণ এখানে সবকিছু প্ল্যান না করে এলে বিপদে পড়বে, টাইমটা খুব ফ্যাক্টর আছে। এইগুলো আমরা এই টেকনোলজি হেল্প তো আমরা নিই, প্লাস ফলো আপের সময় টেকনোলজির প্রচন্ড হেল্প রয়েছে, বিকজ ওনাদের রিপোর্ট অ্যানালাইজ করে আবার তাকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া, তো সেক্ষেত্রে তো এই ধরনের প্রত্যেকটা টেকনোলজি আছে। কোভিডের সময় থেকে তো বেসিক্যালি টেলিমেডিসিনটা তো অনেক পিকে গেছে, তো সেটা তো অলরেডি রয়েছে, এবং তার যে রিকোয়ারমেন্ট বাড়িতে বসে যে ট্রিটমেন্ট হয় সেটা তো কোভিড সময় থেকে তো আমরা দেখেই নিয়েছি, সেটা তো এখনো রয়েছে। এই যে তোর 8 বছরের জার্নি, এই জার্নিতে সব থেকে কোন কেসটা তোর জন্য খুব মানে এখন অবধি মনে আছে, বা এখন অবধি ভাবলে নিজেকে খুব ভালো লাগে যে হ্যাঁ আমি এরকম একটা সমস্যার সমাধান করেছি? 8 বছরে আমি প্রায় 10,000 পেশেন্টকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা সাপোর্ট দিয়ে এসেছি, 10,000+ পেশেন্টকে।
কয়েকটা পেশেন্ট, অনেক পেশেন্টের বলতে পারবো, আমাকে তুই যেহেতু বললি একটা দুটো পেশেন্টের কথা বলতে, আমি একটা খুব এই কথা বলবো, একটা খুব দুঃখের কথা বলবো। সেটা হচ্ছে গিয়ে প্রথম যেটা বলি সেটা হচ্ছে আমি যখন বাংলাদেশেই ছিলাম সেই মোমেন্টে, সো কোনো একটা কন্ট্যাক্টের থ্রু দিয়ে আমার কাছে একটি 2 বছরের বাচ্চা, নাম মাস্টার আদিল, ডাক নাম ছিল বুবুন, আমার ভাইয়ের নামের। তো ওকে সে আমার সঙ্গে ইনফ্যাক্ট ইন্ডিয়াতে ট্রাভেলও করেছিল। তো ওখানে ডাক্তারবাবুরা বলে দিয়েছিল এই বাচ্চাটি 6 মাস সর্বোচ্চ 1 বছর বাঁচবে, কারণ ওর ব্লাড ক্যান্সার হয়েছিল। তো আমার সঙ্গে তখন বাচ্চাটা এনেছিল, আমি খুব টেনশনেও ছিলাম, কারণ হচ্ছে আমি জানি না সত্যি সত্যি এই বাচ্চাটাকে আমি সঙ্গে করে নিয়ে আসছি, কারণ আমি যখন কোনো একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে ঢাকায় গেছিলাম, আমি ফিরে আসছিলাম, ওরা আমার সঙ্গেই তখন ফিরেছিল। তো খুব টেনশনেও ছিলাম, একটু চাপেও ছিলাম যে কি হবে, তো জানি না এটুকু একটা দুধের শিশু, খুব মিষ্টি, খুব মানে আমি তোকে ছবি পাঠাবো পারলে তুই দেখিস। তো যাই হোক, তো ব্যাঙ্গালোরে আমি পাঠালাম দায়িত্ব করে একটা হসপিটালে, ক্যান্সার হসপিটাল। প্রায় ওরা 3 মাস ছিল ট্রিটমেন্ট করে। তো আজকে তো ওর এই লাস্ট জন্মদিনে ওর মা রত্না আমাকে ছবি পাঠিয়েছি, দাদা দোয়া করবেন বলে ছেলের জন্য, প্রতি বছর পাঠায়, আমার সঙ্গে যেহেতু কানেক্টেড। সো ওই যে ডাক্তারবাবুরা বলে দিয়েছিল না 6 মাস থেকে 1 বছর, তার এখন 8 বছর বয়স পেরিয়ে গেছে, and he is doing well. সো এটা আমার জন্য সব থেকে স্যাটিসফাইং। এটা এখন কথা হবে, মানে এটা শুনে গায়ে কাঁটা দিচ্ছে। এখন আমার খুব ভালো লাগে। আবার একটা দুঃখের ঘটনা বলি, এরকমই একটা হলো যে যারা বলি একটি মেয়ে, তারও ক্যান্সার হয়েছিল, তাকেও ট্রিটমেন্ট করালাম পুনেতে। ট্রিটমেন্ট করানোর পর সেই যাত্রা ট্রিটমেন্ট সে ভালো হয়ে গেল, তারও বোধহয় ট্রান্সপ্লান্টই হয়েছিল সম্ভবত, হ্যাঁ। তো তারপর সে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হয়েছিল, সে ফিরে গেল ঢাকাতে। আনফর্চুনেটলি বোধহয় 6 মাস কি এরকম, মানে যখন ট্রিটমেন্ট করে প্রথমবার ফিরে গেল, তারপর আবার ফলো আপ এলো, তখনও ঠিক ছিল আমার মনে আছে, তখন 4টে ইলিশ মাছ নিয়ে এসেছিল আমার জন্য, ওর ফ্যামিলি মেম্বার, এত ওরা খুশি ছিল। তারপরের বার যখন ওনারা ফিরে গেলেন, মানে 6 মাস কি 1 বছর পর আবার রিল্যাপস করলো তার ক্যান্সার। এবং তখন অ্যাকচুয়ালি এতটাই ফিনান্সিয়ালি ওরা ড্রেন হয়ে গেছিল, ওই বাচ্চাটির ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি কস্ট ওরা বেয়ার করেছিল ওর মেসোমশাই এবং ওর ফ্যামিলিরা। তারপর ওদের কাছে আর নতুন করে অত অর্থবল ছিল না যে করবে, তখন ওরা হোমিওপ্যাথি এটা ওটা এইসব করছিল। আমার মনে আছে এখানে ডক্টর পি ব্যানার্জির হোমিওপ্যাথি কিছু মেডিসিন আমাকে বলতো দাদা পাঠিয়ে দেবেন, তো আমি কোনো না কোনো সোর্সেস দিয়ে আমি পাঠিয়েও দিতাম। তো হঠাৎ করে একবার ওনার মা ফোন এলো আমার কাছে, একদম কান্নাকাটি করে বললেন যে দাদা আর ওষুধ পাঠাতে লাগবে না, যারা আমাদের মধ্যে নেই। এত কষ্ট হয়েছিল হার্ডলি কত বছর, মানে ওই 6-7 বছরের একটি মেয়ে। সো ওটা একটা কষ্টের জায়গা। এরকম মিক্সড অনেক কিছুই আছে যে, বাট ওভারঅল দিনের শেষে এটুকু বলতে পারি যে প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা, কানেক্ট, মানে ব্লেসিং, সেটা আমি পেয়েছি। এটাই এই প্রফেশনের সব থেকে বড় পাওনা। তুই কোন কোন স্টেটের সাথে কাজ করিস এখন? এভরিওয়্যার, মানে যেখানেই ভালো ভালো হসপিটাল আছে প্রত্যেকের সঙ্গে আমরা কানেক্টেড। সো দিল্লি, বম্বে, হায়দ্রাবাদ, চেন্নাই, মেডিকেল হাব বলতে যেগুলো, সেখানকার যত ভালো ভালো হসপিটাল আছে, উই আর কানেক্ট উইথ এভরি হসপিটালস। আচ্ছা, তুই একটু আগে বলছিলি যে কোনো লোক যখন ফরেন থেকে আসছে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করার জন্য, তো আগে থেকে তোরা প্যাকেজ বানিয়ে দিস, তার ফিনান্সিয়াল কি পজিশন সেটার উপর বেস করে। তো তার মানে কেউ যখন চিকিৎসা করতে আসছে সে আগে থেকেই জানতে পারে যে তার অ্যাপ্রক্সিমেট কিরকম খরচা হবে। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসেস তো জেনেই প্ল্যান করিয়ে আসছে। এবার এখানে এসে ট্রিটমেন্টের সময় ইউজুয়ালি 10-15% এদিক ওদিক হয়, সেটা ওনারাও জানেন, এবং সেটা ট্রিটমেন্ট প্ল্যানের, বিকজ দেখ আজকের ডেটে যখন একটা ডাক্তারবাবু ওনাদের দেশের রিপোর্টের উপর বেস করে ট্রিটমেন্ট প্ল্যান দিচ্ছে, এখানে আসার পর অনেক সময় ট্রিটমেন্ট মানে ওভারঅল যে ডিজিজটা ওনারা ডায়াগনোস করছে চেঞ্জ হয়ে যায়। প্লাস ধর আজকের ডেটে উনি যখন প্ল্যান করছেন যাবেন, ধর অঙ্কোলজি কেস, উনি এখন স্টেজ 2 আছেন, বাই দ্য টাইম উনি এখানে এসে পৌঁছচ্ছেন, ডিজিজটা তো প্রোগ্রেস হচ্ছে, 15 days 20 days বাই দ্য টাইম উনি পৌঁছবেন। সো ক্যান্সার এক একটা দিনে চেঞ্জ হয়ে যায়, সুতরাং একটু চেঞ্জেস হয়, বাট মোটের ওপরে ঠিকঠাক থাকে। বিশেষ করে প্ল্যান সার্জারি যেগুলো থাকে, লাইক ধর নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট, মানে হার্টের কারো বাইপাস সার্জারি, এগুলো তো চেঞ্জেস হয় না, এগুলো তো ইউজুয়ালি ওই প্যাকেজের মধ্যে, আনটিল যদি একটা বিরাট কিছু অ্যাক্সিডেন্টাল কিছু না হয়, এটা খুব কম। ধর এই যে মেডিকেল ট্যুরিজম কোম্পানি, এটা কি বেসিক্যালি মিডলম্যান না? এটা কি কথাটা সত্যি? মানে এই কোশ্চেনটা খুব ভ্যালিড কোশ্চেন, লোকে কিভাবে আমাদের পারসিভ করে। দেখ ব্যাপারটা হচ্ছে, তোকে আমি একটা কথা বলি, এটা একটা আনঅর্গানাইজড একটা সেক্টর। বহু লোকই, বহু বলবো না, কিছু অনেকেই করে, তারা ইন্ডিভিজুয়ালি কেউ কেউ কাজকর্ম করে। সো আমি কিভাবে কথাটাকে বলি যে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, মানুষ যাকে বিশ্বাস করে তার ট্রিটমেন্ট, এটা একটা ক্রাইসিস ফেজ, তো তাকে বিশ্বাস করবে, তাকে একটু ক্রস চেক করে নেওয়া দরকার যে এবার ক্রস চেকটা করবেন কিভাবে, তার একটা প্রপার ওয়েবসাইট আছে কিনা, তার অ্যাফিলিয়েশন কি আছে, তার ক্রেডেনশিয়ালস, ওইভাবে তো বলাও খুব মুশকিল, কারণ হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে দেখি বিশ্বাস করাটাও একটা, কারণ আজকের ডেটে প্রচুর কিছু যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি সেটা বা সবটা সত্যিও নয়। সুতরাং এটা একটা খুব ট্রিকি কোয়েশ্চেন, বাট সত্যিই তাই যে একটু তবুও আর কি
যে তার গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন আছে কিনা। যেমন আমি লাস্ট কয়েকদিন আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা সার্টিফিকেশন কোর্স করলাম, সেই ধরনের। বিশেষ করে যদি কোনো মেডিকেল ট্যুরিজম কোম্পানি তাদেরও এনএবিএইচ আছে কিনা, যেমন আমরা অলরেডি ইন প্রসেস এনএবিএইচ এর জন্য কাজকর্ম চলছে। সো এনএবিএইচ রেকগনাইজ যে মেডিকেল ট্যুরিজম কোম্পানিগুলো আছে, বা গভর্নমেন্টের এমএসএমই সার্টিফিকেশন আছে কিনা, বা এই ধরনের অনেক কিছু আছে, সেগুলো থাকলে পরে তবু বিশ্বাসযোগ্য। বাকিটা হচ্ছে গিয়ে যে কথা বলে ক্রস চেক করা, এগুলো একটা তো কাজের মধ্যেই পড়ে আর কি। এই আগামী 5 বছরে তুই মেডিকেল ট্যুরিজমটাকে কিভাবে দেখছিস? মেডিকেল ট্যুরিজম আজকের ডেটে অলরেডি এস্টিমেটেড 22 থেকে 32 সম্ভবত এরকমই $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং এটা এক্সপোনেনশিয়ালি গ্রো করছে। আজকের ডেটে যদি আমি র্যাঙ্ক ওয়াইজ দেখি, ইন্ডিয়া মেবি 10th র্যাঙ্কে রয়েছে ইন টার্মস অফ ভলিউম, ইন্টারন্যাশনাল পেশেন্ট ভলিউম ক্যাটার করার এগেনস্টে। বাট আমরা খুব র্যাপিডলি গ্রো করছি এবং পেশেন্ট কিন্তু ট্রাভেল করতে প্রেফার করছে ইন্ডিয়াতে। সুতরাং আগামী 5 বছরের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সহযোগিতাতে মেডিকেল ট্যুরিজম একটা ব্যাপক জায়গা নেবে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কারণ আমাদের কাছে সব আছে। আমাদের এখানে বারবার আবারও রিপিট করছি আমি, কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কোয়ালিটি ডক্টরস রয়েছে, আমাদের এখানকার প্রত্যেকটা স্টাফ ইংরেজি বলতে পারে, যেটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ। কারণ ল্যাঙ্গুয়েজ একটা কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যেটা আমাদের এখানকার নার্স থেকে শুরু করে প্রত্যেকটা হসপিটাল গ্রাউন্ড স্টাফ এগুলো সবাই বলতে পারে। সুতরাং এটা একটা বিরাট বড় অ্যাডভান্টেজ আমাদের রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাডভান্টেজ, মেনি অ্যাডভান্টেজেস। সো ইন্ডিয়ার প্রসপেক্ট ইন মেডিকেল ট্যুরিজম ইজ ভেরি হাই। ধর এই মুহূর্তে আমাদের পডকাস্ট যখন কোনো পেশেন্ট দেখছে, তার ফার্স্ট স্টেপ কি হবে যদি ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাতে চান? ওনারা যদি চান ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে, প্রথমেই হচ্ছে কি কোনো একটা উনি চাইলে নিজস্ব ডিরেক্টলি উনি গুগল সার্চ করে দেখতে পারেন, বা যা মোড অফ রয়েছে যে কোন ডাক্তারের কাছে উনি দেখাবেন বা কোন হসপিটালে যাবেন, বা উনি আমাদের মতো যারা মেডিকেল ট্যুরিজম অর্গানাইজেশন যারা আছে তাদের কাছেও তাদের ফাইলটা পাঠাতে পারেন। তারপর ওখান থেকে এস্টিমেট নেওয়া যে হ্যাঁ আমি এই ট্রিটমেন্টটা করাতে চাই, আমাকে বাজেট দিন। সো আমরা সেই মতো করে, বা হসপিটালও তাদেরকে ডিরেক্টলিও বাজেট দিয়ে দেবে যে এই হসপিটালে গেলে। তো এবার অ্যাকচুয়ালি হয় কি, একটা পেশেন্টের পক্ষে ইন্ডিভিজুয়ালি হসপিটালকে কানেক্ট করা খুব ডিফিকাল্ট হয়, যেটা আমরা খুব সহজে করতে পারবো মেবি হয়তো 24 আওয়ার্সের যেটা মধ্যে। তুই একটু আগে যেটা বলছিস যে ট্যুর প্ল্যান যেভাবে, বাট ওভারঅল ওনারা চাইলে নিজেরাও ডিরেক্টলি যেতে পারেন। তবে আমি একটা জিনিস বলে দিই যে অনেকের ধারণা থাকে, আমি কোয়েশ্চেনের বাইরেও গিয়ে বলছি, যে কস্ট, মানে আমি যদি একটা মেডিকেল ট্যুরিজম কোম্পানির থ্রু দিয়ে যদি আমি একটা হসপিটালে যাই, আর আমি যদি ডিরেক্টলি হসপিটালে যাই, তাহলে কি কস্ট ডিফার করবে? সেম কস্ট থাকবে। রাদার আমরা অনেক সময় হেল্প করি কস্টকে নেগোশিয়েট করে কমিয়ে দেওয়ার জন্য, বিকজ আমাদের সেই ইয়েটা থাকে এবং আমাদের সেই ওয়ার্ডটা একটা হসপিটাল শোনে। কিন্তু এটা সত্যি যে যদি পেশেন্ট ডিরেক্টলিও যায়, তার জন্য যে ইন্টারন্যাশনাল প্যাকেজ রয়েছে, আমাদের থ্রু দিয়ে গেলেও সেই একই প্যাকেজ থাকবে। সো দেয়ার উইল বি নো চেঞ্জেস। তো এখন তো ধর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো এখানে এখন অনেক হসপিটাল গ্রুপ, মেডিকেল ট্যুরিজম গ্রুপ, ডক্টর গ্রুপ, এগুলো সব আছে। প্লাস সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকদিন কিছু না কিছু মেডিকেল রিলেটেড তো পোস্ট হচ্ছে। তো এটা কতটা অথেন্টিক একটা মেডিকেল ট্যুরিজম পেশেন্টের জন্য? আমি এরকম প্রচুর গ্রুপে সাইলেন্টলি দেখি, আমি কোনোদিন কোনো গ্রুপে কমেন্ট করি না, কিন্তু আমি এরকম অনেক গ্রুপের সঙ্গে মেম্বার, এবং সেখানে আমি সার্কাসগুলো দেখি। বহু লোক থাকে তারা এরকম রিপোর্ট আপলোড করে দেয়, রিপোর্ট আপলোড করে দিয়ে বলে দেয় যে এইটার ট্রিটমেন্ট কোথায় গেলে ভালো হবে, ইয়ে হবে। এবং দেখি যে তারপরে যেসব রিপ্লাইগুলো আসে প্রত্যেককে আমি চিনি, কারণ হচ্ছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো না কোনো হসপিটালের তারা রিপ্রেজেন্টেটিভ। এবার তাদের দোষ নেই, তারা চাকরি করছে, তাদেরকে তো অবভিয়াসলি বলতেই হবে যে ডেন্টিস্টের জন্য আমার হসপিটাল ভালো, ক্যান্সারের জন্য আমার হসপিটাল ভালো, কসমেটোলজিতে আমার হসপিটাল ভালো, হোয়াট এভার ইট ইজ, টম ডিক অ্যান্ড হ্যারি, সবের জন্য আমার হসপিটাল ভালো। তো সমস্যাটা তাদের নয়, তাদেরকে সেইভাবে রিপ্লাই করতে হয়। কিন্তু যে ভদ্রলোক এরকমভাবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন প্রেসক্রিপশনটা বা ডিজিজটা পড়লেন, এক্সপেক্ট করছেন যে আমি একটা অথেন্টিক পাবো, আমার মনে হয় দিনের শেষে উনি কনফিউজ হয়ে যান। গোটা 50-60টা রিপ্লাই আসে, বেশিরভাগেরই একই রকম, যে এখানে যান, এ বলে ওখানে যান, ওখানে যান। ক্রেডিবিলিটি কি আছে যে লোকটা বলছে তার? কারণ বেশিরভাগই ফেক। সুতরাং সোশ্যাল মিডিয়াকে ভরসা করে ট্রিটমেন্ট করতে যাওয়া। এবং আরেকটা নতুন সার্কাসও আমি দেখেছি, যে এরকম একজন পেশেন্ট আছে যে একটা প্রেসক্রিপশন আপলোড করে দিয়েছে, আপলোড করে দিয়ে বলেছে যে এটাতে এই রিপোর্ট অনুযায়ী এরকম এসছে। তো তাতে আবার একজন লিখছে যে আপনার তো যা দেখছি, যে টিএসএইচ লেভেল দেখছি, তাতে করে তো আমার সোয়ানসোকে ফেলট্রক্সিন না থাইরক্সিন কিছু একটা এত মিলিগ্রাম খান, আপনারা তো তাই দেখছি, তাহলে একটা কাজ করুন, এই ওষুধটা খেতে শুরু করুন। চিন্তা ওর কি লেভেলের সার্কাস, এবং তার কত কনফিডেন্স যে ওষুধ অব্দি ওখান থেকে বলে দিচ্ছে যে এই খান। সুতরাং সোশ্যাল মিডিয়া থেকে বা এই গ্রুপ থেকে ডিসিশন নেওয়া হচ্ছে মূর্খের স্বর্গে বাস করা। আই রিকোয়েস্ট এভরিবডি যে করেন না। যদি হ্যাঁ আপনার কোনো পার্সোনাল রেফারেন্স থাকে যাকে আপনি চেনেন, তিনি বা তার ফ্যামিলি মেম্বার সত্যি সত্যি কোনো ডাক্তারকে দেখিয়ে
উপকার হয়ে এসছেন, তাহলে পরে তার এই বিশ্বাস করুন। বাট যাকে চেনেন না গ্রুপে, তার কথার উপর ভিত্তি করে গিয়ে আপনি ট্রিটমেন্ট নেবেন, সো বিপদে পড়ার চান্সেস রয়েছে। তাহলে ধর একটা লোক যখন বিদেশ থেকে ইন্ডিয়াতে ভাবছে ট্রিটমেন্ট করতে আসবে, সে খুঁজবে কি করে যে আমার জন্য কোন মেডিকেল ট্যুরিজম কোম্পানিটা অথেন্টিক, বা যার কাছে? প্রথমেই তো তোকে যে বললাম যে প্রথমত হচ্ছে গিয়ে দেয়ার আর গুড এনলিস্টেড মেডিকেল ট্যুরিজম কোম্পানি। আমি ওই ওর কন্ট্যাক্ট ডিটেলস পাবো কি করে? সেটুকু তো গুগল করতে। আগে দেখ, তোর আমার থেকে অনেক বেশি চালাক যে লোকটা ট্রিটমেন্ট করতে আসছে, ঠিক আছে? কারণ তারা জানে আমি এক দেশ থেকে আরেক দেশে যাব, আমাকে সবটা বুঝে শুনে নিয়ে আসতে হবে। এবং তারা যে শুধুমাত্র একটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে তাও নয়, তারা অলরেডি প্যারালি 2-3 জন মেডিকেল ট্যুরিজম কোম্পানি হোক বা হসপিটালের সঙ্গে তারা কথাবার্তা বলে, তারপর তারা একটা ডিসিশন নেয়। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে তারা প্রিপেয়ার্ড ওয়েতে তারা আসছেন না। আমি আমাদের ওভারঅল কিছু বাঙালি কমিউনিটির কথা বললাম, বাট যারা আসে, যারা আর কি একটু ইন্টেলিজেন্ট ক্লাসের লোকজন, আমি আবারও বলছি, মানে ডোন্ট গেট মি রং যে আমি বাকিদের আনইন্টেলিজেন্ট বলছি না, বাট তারা রিসার্চ করেই আসে এবং রিসার্চ করার জায়গা আছে। তো আজকের ডেটে সব কিছু তো হাতের মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে দেখ, সব কিছু গুগলে পাওয়া যায়, আমরা কি জানি না যে এবার তার মধ্যে থেকে আমরা কোনটাকে বাদ দেবো, কোনটা ধরে রাখবো, সেইটুকু বুদ্ধি থাকতেই হবে। এবং সেটা বোঝার জন্য তার অ্যাক্রেডিটেশন, তার ওভারঅল টেস্টিমোনিয়ালস, এগুলোকে খেয়াল করতে হবে। এবার যার বেসিক্যালি ট্রিটমেন্টের আগে ভালো করে রিসার্চ করে আসাই বেটার। একটা দেশের জায়গা থেকে অন্য একটা জায়গাতে ট্রিটমেন্ট নিতে আসা, তারপর এখানে কোনো রকম যদি কোনো ক্রাইসিস হয়, কে সাপোর্ট করবে, অনেক কিছু ফ্যাক্টর আছে। সুতরাং সবকিছু বুঝে আসতে হবে। আমার মনে আছে কোভিডের সময়, আমি আবার অফ দ্য ট্র্যাক যাচ্ছি, তোর সঙ্গে গল্পই করছি। বেসিক্যালি কোভিডের সময় একজন ভদ্রলোক এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন, ওনার ট্রান্সপ্লান্ট হয়েছিল, ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয়ে গেছিল। কোথা থেকে এসেছিল? বাংলাদেশ থেকে এসেছিলেন, ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হয়েছেন। তারপর ভদ্রলোককে সেই সময় বলা হয়েছিল যে অবভিয়াসলি কোভিড চলছে, তখন বেরোনোর কথা নয়, কিন্তু ওনার তখন বিত্তশালী মানুষ, হঠাৎ করে ওনার মনে হলো যে আমি একটা জিপসি গাড়ি কিনবো। গাড়ি ফাড়ি কিনতে যাওয়ার চক্করে গিয়ে উনি সামহাও, এবার কি হয়, ট্রান্সপ্লান্টের পর ইমিউনিটি অলরেডি কম্প্রোমাইজড অবস্থায় থাকে, উনি কোভিড ইনফেক্টেড হয়ে যান এবং কোভিড ইনফেক্ট হলে সুযোগই দেননি, 24 ঘন্টার মধ্যে এক্সপায়ার করে যান। এই ভরা কোভিডের সময় তার বডিকে দেশে পাঠানো, তার একটা হেল লট অফ প্রসিজিওর থাকে, মানে সেই বডি এমব্লেম করা, পাসপোর্ট ক্যান্সেল করানো, এটা অনেক বড় টপিক। তো সেই সব করে পাঠানো। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে সেখানে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তুই যাকে ভরসা করে আসছিস তাদের কতটা কি, তারা কতটা কমিটেড টুয়ার্ডস দিস বিজনেস, তো সেগুলো অনেক ম্যাটার করে। তো আমার জন্য তখন একটা বিরাট বড় ইয়ে ছিল, বাট সামহাও আমি একটা আমাদের মানে ওভারঅল যে ছিল, আমরা গিয়ে তখন তো ফ্লাইটও বন্ধ ছিল, আমরা বর্ডার পার করে তারপরে এসেছিলাম। সো উই ডিড ইট। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে সেই প্রপার লোকজনকে খুঁজে পাওয়াটা তো একটা বড় ব্যাপার, আর ক্রাইসিস তো আসতেই পারে। এখানে আসার পর ছোট 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 অনেক কিছু ফ্যাক্টর থাকে, ফান্ড, তারপরে কারেন্সি, তারপর তোর সিম কার্ড, এই ছোট 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 বিষয়গুলো আমার মনে হতে পারে যে এটা আর কি আমরা যারা এখানে আছি, কিন্তু এটা বিদেশিদের জন্য এটি ছোট ছোট ব্যাপার নয়, এটা বিরাট বড় ব্যাপার। আচ্ছা, মানে ধর এই যে তোর 8 বছরের জার্নি, এখানে তুই কোনো লোককে খুব সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিয়েছিস, আবার কে হয়তো এখানে এসে ট্রিটমেন্ট করতে গিয়ে তার মৃত্যু হয়েছে। মৃত্যু সংখ্যাটা কম, আমি এখনো মানে এখানে ইন্ডিয়ান সয়েলে এক্সপায়ার করেছিল। বাট ওখানে তোর ফিলিংসটা কি রকম হয়? যে অবভিয়াসলি আমরা তো মানুষ, রক্ত মাংসের মানুষ, এবং আমি বেশিরভাগ ইমোশনালি একটু বেশি ড্রিভেন, সো খুব খারাপ লাগে। বিশেষ করে তোকে প্রথমে যে গল্পটা বলছিলাম, ওই মেয়েটার মৃত্যুটা আমাকে জাস্ট হিলিয়ে দিয়েছিল। আমি ওর মায়ের সঙ্গে আমি এখন অব্দি কি খুব ইচ্ছা হয় মাঝে মধ্যে কথা বলতে, যে কেমন আছেন, কিন্তু সাহস জুগিয়ে উঠতে পারি না। যে আচ্ছা, তোর কাছ থেকে তো যতটুকু শুনলাম ম্যাক্সিমামটা বাংলাদেশ নিয়েই ছিল, আমি যেটা বুঝলাম। তুই বাংলাদেশ থেকে পেশেন্ট এত বেশি কেন ইন্ডিয়াতে আসে ট্রিটমেন্টের জন্য? এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু ডিফিকাল্ট, বাট আমার এই 8 বছরের অভিজ্ঞতায় যেটা মনে হয়েছে, বাংলাদেশে কিন্তু আছে অনেক বড় বড় হসপিটাল, ইনফ্রাস্ট্রাকচার দেখিস, ইভেন দেন কোয়ালিটি অফ ডায়াগনস্টিক সেট আপ, ইচ অ্যান্ড এভরিথিং অনেক ভালো ভালো আছে। কিন্তু যেটা আমার মনে হয় ওদের দেশে মিসিং, সেটা হচ্ছে গিয়ে ট্রাস্ট বিটুইন পেশেন্ট অ্যান্ড ডক্টরস। একদম নেই, মানে সেখানে তলানিতে জায়গা বলে তলানিতে, মানে ডাক্তার ও পেশেন্টকে কিভাবে ট্রিটমেন্ট সেটা নিয়ে আমার বলা হয়তো উচিত নয়, বাট পেশেন্ট বোধহয় ডাক্তারকে একটা সাসপিশিয়াস নজরে দেখেন, মানে ভালো কিছু রেকমেন্ড করলেও ওনারা দেখেন নিশ্চয়ই এর ভিতরে কোনো একটা দূরভিসন্ধি দিয়ে আছে, মানে একটা অদ্ভুত একটা ওনাদের মধ্যে কেমিস্ট্রি আছে, যে কেমিস্ট্রিটা অত্যন্ত বাজে। সেটা কখনোই মানে সবসময় বলা হয় যে ডাক্তারবাবু নিশ্চয়ই বিপদে ফেলার জন্য আমার করছে, এটা কিছুটা প্র্যাকটিক্যালি হয়ও, আমি সবটাই পেশেন্টের দোষ দেবো না। সো এর বেসিক কারণটা হচ্ছে এটা, যে রিলেশন বিটুইন দ্য পেশেন্ট অ্যান্ড ডক্টরস আর প্যাথেটিক ইন বাংলাদেশ, যে কারণে ট্রাস্ট ফ্যাক্টর বিলকুল নেই, যে কারণের জন্য ওনারা এতটা আসে। আদারওয়াইজ
নেই এই ব্যাপারটা নয়, ওখানে কিন্তু অনেক ভালো ভালো হসপিটাল আছে, সব কিছুই ওদের রয়েছে। হ্যাঁ, হয়তো অপ্রতুল ঢাকা শহরের জন্য বা বড় বড় শহরের জন্য হয়তো আছে, প্রান্তিক জায়গাগুলোতে হয়তো নেই, সেটা একটা যেমন ফ্যাক্টর, স্কেয়ারসিটি যেমন একটা ফ্যাক্টর। কিন্তু বাকি জায়গা থেকে যেমন শুধুমাত্র কস্টের কারণে আসছে বা অন্যান্য যেগুলো বললাম, বাট বাংলাদেশ কিন্তু কস্ট না, কারণ বাংলাদেশের থেকে তো ইন্ডিয়ার ট্রিটমেন্ট কস্ট এক পার হয়তো, বা কিছু কিছু ক্ষেত্রে একটু কমও হয়, কারণ বাংলাদেশের যেসব হসপিটালগুলো সেগুলো প্রচন্ড কস্টলি ট্রিটমেন্ট, কিন্তু ওরা কিন্তু মানে বেশিরভাগটা ট্রাস্টের জন্য আসে, ট্রাস্ট ইস্যু আছে, বিরাট বড় ট্রাস্ট ইস্যু আছে। আমার ব্যক্তিগত ধারণা এই 8 বছরে এতগুলো পেশেন্ট দিয়ে করার, প্লিজ ডোন্ট গেট মি রং, কারণ আমার কোনো এখতিয়ারের মধ্যেই পড়ে না যে আমি ওদের দেশের ডাক্তারবাবু সম্বন্ধে কোনো কমেন্ট করি, বাট আমার এটা মনে হয়েছে। তুই যে এসছিস, এতটা যে সময় দিয়েছিস তার জন্য তুই যে একটা এবার আমি বলি যে তুই একটা সত্যি খুব ভালো কাজ করছিস, যে এই যে স্বাস্থ্য কথার পডকাস্টটা তুই শুরু করেছিস, বিশেষ করে তুই, আমি দেখি যে তুই ডাক্তারবাবুদের নিয়ে ইন্টারভিউ করিস, খুব ভালো ইনিশিয়েটিভ, খুব ভালো করছিস, এবং তুই তো আমার ইন্টারভিউ নিলি, বাট ইউর সেলফ ইজ আ ভেরি গুড সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার। এমফালের মতো একটা কোম্পানিকে তুই রান করছিস, তার সিইও হিসাবে অসাধারণ কাজ করছিস, এবং আমি প্রাউডলি বলি যে আমার মানে ডিজিটাল মিডিয়ার যে জগতে, যে মানে কলকাতা শহরে তো কম সংখ্যক এরকম প্লেয়ার রয়েছে যারা এত বড় স্কেলে কাজ করে, ইউ আর ওয়ান অফ দেম। সো বেস্ট উইশেস তোর জন্য, অলওয়েজ রইল। থ্যাংক ইউ। আজকে আমরা যেটা জানলাম সুমিতের থেকে, যে কেউ যদি মনে করেন যে বিদেশ থেকে এখানে ট্রিটমেন্ট করতে আসবেন, তো ফার্স্ট আপনি আগে ভালো করে গুগল করুন, রিসার্চ করুন, যে আপনি আইদার ডাইরেক্ট হসপিটালের সাথে কথা বলবেন না কোনো মেডিকেল ট্যুরিজম কোম্পানির সাথে কথা বলবেন, তার আগে ভালো করে রিসার্চ করে নেবেন ওরা কতটা আপনাদের সাপোর্ট করতে পারবে। আপনারা যদি এই ভিডিওটা দেখছেন অন্য কোনো দেশ থেকে, প্লিজ আমাদের কমেন্টে জানাবেন আপনারা কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন। আর এই ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমাদের ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।